গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সাথে সব সমস্যার সমাধান চায় ভারত। পলাতক থেকেই 18 কোটি টাকায় 3 বাড়ি বিক্রি করলেন সেলিম ওসমান, আরও সম্পত্তি বিক্রির গুঞ্জন। রাজধানীতে 2 মাসে 74 খুন, জনমনে আতঙ্ক, পরিস্থিতি আগের চেয়ে ভালো বলছে পুলিশ। চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ 14 জন আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। বাংলাদেশের সঙ্গে আটকে থাকা সব উন্নয়ন প্রকল্প দুদেশের সম্মতির ভিত্তিতে চালু হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, গুরুতর অপরাধের সাজাপ্রাপ্ত উগ্রপন্থীরা ছাড়া পাওয়ায় পরিস্থিতি খারাপ হচ্ছে। গণতান্ত্রিক উপায়ে দুদেশের সব সমস্যার সমাধানের উপরও জোর দেন রণধীর জয়সওয়াল। The official discussions therefore focused on rationalizing the project portfolio and executing mutually agreed projects in a time-bound manner. Subject to obtaining the committed support and pending clearances from the Bangladesh side, we plan to take these projects forward. নারায়ণগঞ্জের ক্ষমতাধর ওসমান পরিবার জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই লাপাত্তা। এখন গুঞ্জন, পালিয়ে থেকেই সম্পদ বিক্রি করছেন তারা। এরই মধ্যে সেলিম ওসমান অর্ধশত কোটি টাকার দামের 3টি আলিশান বাড়ি বিক্রি করেছেন মাত্র 18 কোটি টাকায়। আরও বিক্রির গুঞ্জন চলছে শহর জুড়ে। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে যাদের ভয়ে একসময় বাঘে মহিষে এক ঘাটে পানি খেত, 5 আগস্টের পর সেই ওসমান পরিবার আছে অস্তিত্ব সংকটে। পুরো পরিবার জনরোষ থেকে বাঁচতে পালিয়েছে। তাদের বাড়িগুলো এখন শুনশান আর ধ্বংসের সাক্ষী বহন করছে। সেই সাথে আলোচনায় তাদের সম্পদ বিক্রির গুঞ্জন। তবে শুধুই গুঞ্জন নয়, এরই মধ্যে শহরের উত্তর চাষাড়ায় রামবাবুর পুকুরপাড় এলাকার সেলিম ওসমানের মালিকানাধীন পাশাপাশি 3টি আলিশান বাড়ি বিক্রির খবর ছড়িয়েছে। অর্ধশত কোটি টাকার বাড়ি কম দামে বেচে লাপাত্তা হয়েছেন বলছেন অনেকে। এই 3 বাড়ির মালিক ফকির অ্যাপারেলস ক্রয় করছে, এখন কখন করছে তা আমি জানি না। বাড়িগুলো কিনেছেন ফকির অ্যাপারেলসের মালিক ফকির মনিরুজ্জামান। তাদের দাবি 5 আগস্টের আগেই কিনেছেন এসব বাড়ি। তবে বাড়ির কেয়ারটেকাররা জানিয়েছেন, পরিস্থিতি বুঝে পালানোর আগে 2টি এবং পলাতক অবস্থায় একটি বাড়ি বিক্রি হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের আগেই 2টা কিনেছে, প্রায় 1.5-2 মাস আগে। আর আন্দোলনের প্রায় 4-5 মাস পরে আরেকটা বাড়ি কিনেছে, মোট 3টা বাড়ি কিনেছে। পলাতক থেকে সম্পদ বিক্রির ঘটনায় প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন মহলের। 3টা বাড়ি উনি 18 কোটি টাকা বিক্রি করেছে। আসলে এটা কিভাবে সম্ভব? পলাতক ব্যক্তি কিভাবে এই বাড়ি বিক্রি করে? আর যদি সে দেশেই থাকে তাহলে সে গ্রেপ্তার হচ্ছে না কেন? এটা জনগণের সম্পদ, এগুলি মানুষের দখলবাজি করে বিচার না হওয়া পর্যন্ত এগুলি বন্ধ রাখা দরকার। এছাড়া লুটপাটের মাধ্যমে ওসমান পরিবারের আরও যেসব সম্পদ রয়েছে তা সরকারি জিম্মায় নেয়ার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বলা হলেও গেল 2 মাসে রাজধানীতে খুন হয়েছে 74 জন। দস্যুতা আর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 100টি। আইন শৃঙ্খলার এই অবনতিতে নিজেদের অনিরাপদ বলে মনে করছেন সাধারণ মানুষ। তবে পুলিশের দাবি, আগের চেয়ে অনেক শক্ত অবস্থানে থেকে অপরাধ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিস্তারিত থাকছে দীপু শিকদারের প্রতিবেদনে। 24 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীতে প্রকাশ্যে গুলি আর কুপিয়ে 160 ভরি স্বর্ণ লুটের ঘটনা ব্যাপক আলোচিত হয়। একই রাতে মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় আবারও প্রশ্নবিদ্ধ হয় সাধারণ মানুষের নিরাপত্তা। এরপর থেকে রাজধানী সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়।
এরই মধ্যে গুলশানের একটি অভিজাত ফ্ল্যাটে তল্লাশির নামে লুটপাটের ঘটনা দেশ জুড়ে আলোড়ন তোলে। যদিও একই ঘটনার সঙ্গে জড়িত বাবা ছেলেসহ 3 জনকে পরদিনই গ্রেফতার করা হয়। এরই মধ্যে রাজধানীর মিরপুর, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকায় ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া যায়। আর বিভিন্ন জায়গায় চুরির সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। ডিএমপি তথ্য বলছে, জানুয়ারি-ফেব্রুয়ারিতে নগরীতে খুন হয়েছে 74 জন। একই সময়ে ধর্ষণের ঘটনায় 71টি। ডিসেম্বরে ওই সংখ্যা ছিল 28। সব মিলিয়ে গত 2 মাসে বিভিন্ন অপরাধে মোট মামলা 3357টি, আর গ্রেপ্তার হয়েছেন 7310 জন। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসী। শহর আইন শৃঙ্খলা পরিস্থিতি তত ভালো না, চলাফেরার লাইফ রিস্ক হয়ে দাঁড়াইতে আছে। আমাদের বাসার ডাকাতি হয়েছিল, তো সেটা নিয়েও ঝামেলা হয়েছিল। নর্মালি আমরা যারা রাতে বের হওয়ার চিন্তা করতেছি ফ্যামিলি নিয়ে, আমি তো সিকিউর ফিল করছি না। তবে পুলিশ বলছে, আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে। চিহ্নিত এবং দাগী অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি, এবং যেসব ঘটনা ঘটছে, ঘটনার সাথে জড়িত যারাই থাকুক না কেন তাদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসছি। ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে সাধারণ মানুষ চায় পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চাঁদাবাজি ও ভাঙচুরি অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করেছে। দুপুরে ধানমন্ডির রাসেল স্কোয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় 3 লাখ টাকা, 4টি কম্পিউটার লুট সহ অফিসে হামলা ভাঙচুর চালানো হয়। আটককৃতদের কাছ থেকে 31,000 টাকা উদ্ধার করা হয়েছে। আইন শৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় কাউকে আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ জানান কলাবাগান থানার ওসি। এটা আওয়ামী লীগের কোনো অফিস না, এটা হলো শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসায়িক অফিস। আমরা এটা পেয়েছি। এই ঘটনায় 14 জন আটক আছে, 14 জন সহ অজ্ঞাতনামা আরও 5-6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। জুমা নামাজের পর মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে হিজবুত তাহরির। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সে সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। 3 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। জুমার নামাজ শেষ হওয়ার পরপরই বায়তুল মোকাররম চত্বর থেকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের ব্যানারে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিতে গলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে আবারও সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ছোড়ে। আবারও ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরিরের নেতাকর্মীরা। বেলা 2:30টার দিকে পল্টন ও আশেপাশের বিভিন্ন অলিগলিতে যায় পুলিশ। হিজবুত তাহরির সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে তারা। পরিস্থিতি ভালো, পরিস্থিতি আর কোনো কেউ নাই, আমরা আছি। সাধারণ জনগণের মাঝে তারা সাধারণ জনগণের মতো করে বের হচ্ছে। নামাজের পরে তো বের হয়েছে, এখন আমরা তো বুঝি নাই। তাই এরপরে যখন ওরা ব্যানার শো করছে তখন এরপর তো ডিসপার্স হয়ে গেছে। এর আগে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা।
আবার আমন্ত্রণ ২১ সংবাদে। রাজশাহীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোয়েন্দা পুলিশের এক সদস্য সহ আহত হয়েছে ৫ জন। স্থানীয়রা জানায়, রাতে নগরী দড়িখরবোনা এলাকায় মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেয় বিএনপি মহিলা দলের এক নেত্রী লাভলি। এর জেরে সন্ধ্যায় লাভলির বাড়িতে বিএনপির এক পক্ষ ভাঙচুর করে। হামলাকারীরা সেখান থেকে সরে এলে পরে নগরী দড়িখরবোনা এলাকায় লাভলি গ্রুপের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় এক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় সংঘর্ষকারীরা। এছাড়া এক সাংবাদিকের গাড়িসহ ৩টি গাড়িতে আগুন দেয়া হয়। এখন আর কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবে না। এই পরিচয়ে কেউ মব তৈরির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদদের বিচারের আগে নির্বাচন নয় বলে আবারও সাফ জানালেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দলের প্রথম সাধারণ সভায় এসব কথা বলেন তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। দেশ জুড়ে নিজের হাতে আইন তুলে নেওয়া হচ্ছে একের পর এক। সমন্বয়ক পরিচয়েও ঘটছে বহু ঘটনা। এমন পরিস্থিতিতে দল গঠনের পর প্রথম সাধারণ সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ছাত্ররা এখন দল গঠন করেছে, তাই এখন আর কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি থাকলেও বর্তমান প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। কেবলমাত্র নির্বাচনী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়। আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণহত্যাকারীদের বিচারের গুরুত্ব তুলে ধরতেই নির্বাচনকে পেছানোর কথা বলা হচ্ছে। যেই খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসে, অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই। আমি শুধু আমার ওই শহীদের মা যে কথাটি বলেছেন, আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে। সভায় ছাত্রদের নতুন উদ্যোগকে যারা সমর্থন করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আমরা যদি সেই ঐক্যমতে পৌঁছাতে পারি। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরাই সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। তারা বলছেন, গণ অভ্যুত্থানে একক মালিকানা ছিনতাই করে ছাত্রদলের উপর দায় চাপানো হচ্ছে। এছাড়া ঘটনার সময় সার্জিসের সাথে ছাত্রলীগ কর্মীদের দেখা গেছে বলেও জানান তারা। সোহেল সামি রিপোর্ট। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের। পরে ছাত্রদলকে জড়িয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন সার্জিস আলম। এ নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করে, নিজেদের রেশারেশির জের ধরেই সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডায় জড়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু হাসিনা বিরোধী অভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করতে দায় চাপানো হচ্ছে ছাত্রদলের উপর। সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। একক ইজারাদার হিসাবে তারা গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে। এদিকে ওই ঘটনার সময় সার্জিস আলমের সাথে ছাত্রলীগের কর্মীরা ছিল বলেও জানান ছাত্রদল সভাপতি। সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে। এ সময় রাজনৈতিক দলের আয় নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল নেতারা। বলেন, কয়েকটি ছাত্র সংগঠন বড় বড় কর্মসূচি করছে, এর জন্য টাকা কোত্থেকে আসছে। গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান, তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে। আমরা এখানে ওনার কাছে জানতে চাই, তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা, সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল। সার্জিস আলমের সাথে ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা যাচাই বাছাই করে দেখছি। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।
রমজানের প্রথম শুক্রবারেই রাজধানী বিপণী বিতানগুলোতে ক্রেতাদের চাপ। শেষ দিকের ভিড় ও ঝামেলা এড়াতে অনেকে সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। কয়েকদিনের মধ্যে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। শিউলি শবনমের রিপোর্ট। ঈদের আনন্দের সাথে যেন মিলেমিশে আছে বাহারি রং ও ডিজাইনের নতুন পোশাক কেনার উৎসব। বিভিন্ন ব্র্যান্ডের পোশাকেও দেয়া হচ্ছে ছাড়। আসলে ঈদের খুশি তো কেনাকাটাতেই সেটা চলছে। রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে এখন তাই ক্রেতার ভিড়। স্বজনদের জন্য আগে ভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। গ্রামে যাওয়াটা ওর আছে, আত্মীয় স্বজনকে দেওয়ার আছে, সেই জন্য আর কি প্রথমেই আসে। ভাই তারপর হচ্ছে মা বাবাদের গিফট দিব, তো সেই কারণে হচ্ছে গিফটের কাজটা আগে করে ফেলতেছি। কেনাকাটায় ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। গ্রীষ্মকাল মাথায় রেখে এসব বাহারি পোশাক তৈরি হয়েছে সুতি কাপড়ে। দাম 2,500 থেকে 15,000 টাকা। কাবলির মধ্যে আমাদের 2-3টা ফেব্রিক্সের মধ্যে প্রিমিয়াম যে কালেকশনগুলো ফার্স্ট টাইম আমরাই নিয়ে আসছি। এই ঈদের জন্য তো আমরা মূলত পাঞ্জাবি দেখি, সো পাঞ্জাবি দেখা হচ্ছে। গত ঈদের চেয়ে ঈদে একটু প্রাইস বেশি বেড়ে গেছে। বাহারি কারুকাজ ও নাগালের মধ্যে দাম হওয়ায় এবার পাকিস্তানি থ্রি পিসের প্রতি নারীদের আগ্রহ বেশি দেখা গেছে। এগুলো দেখতে অনেক সুন্দর আর পরার পর ভালো লাগে দেখতে। সবাই পাকিস্তানি ড্রেস চাচ্ছে, যেমন সারারা গারারা চাচ্ছে। তার ফাঁকে দেখা যাচ্ছে কিছু ইন্ডিয়ান ড্রেসও আমরা তুলছি কাস্টমারদের জন্য। কেউ কেউ ঈদের কেনাকাটা শেষ করে জামা জুতোর সাথে মিলিয়ে কিনছেন প্রসাধনী। জামা জুতো অলমোস্ট কমপ্লিট, এখন জাস্ট মেকআপ টেকআপ এগুলো কেনা হচ্ছে। এখন ওই রকম ভাবে কেনাকাটা করছে না কেউ। ঈদে ঘর সাজাতেও ডোরবেল, ল্যাম্পশেড সহ নানান নজর করা শোপিস কিনছেন ক্রেতারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সাথে সব সমস্যার সমাধান চায় ভারত। পলাতক থেকেই 18 কোটি টাকায় 3 বাড়ি বিক্রি করলেন সেলিম ওসমান, আরও সম্পত্তি বিক্রির গুঞ্জন। রাজধানীতে 2 মাসে 74 খুন, জনমনে আতঙ্ক। পরিস্থিতি আগের চেয়ে ভালো বলছে পুলিশ। চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ 14 জন আটক। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।